মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। নিউ জার্সি শহর ছাড়িয়ে একটা রাস্তা সোজা চলে গিয়েছে কান্ট্রি সাইডের দিকে। তবে এই রাস্তাটা দিনের বেলাতেও বড় নির্জন, দুপাশে শুধু জঙ্গল, মাঝে মাঝে রাস্তার ধারে শুকনো গাছ, কোথাও মানুষের বাড়িঘর নেই। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়েও আর একটা গাড়িরও দেখা মেলে না। অরভিল উইলসনের আজকের দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। তার ট্রাকে বোঝাই করা কাঠের লগ, এগুলো আজকের মধ্যেই বস্টনে পৌঁছে দিতে হবে। সময়ের সঙ্গে যেন পাল্লা দিয়ে ছুটছে ট্রাকটা। আশেপাশে কোনো গাড়ি নেই। শেষবারের মতো একটা বাড়ি দেখেছিল প্রায় 6 কিলোমিটার আগে। হঠাৎ একটা বিকট শব্দ। স্টিয়ারিং শক্ত করে ধরে কোনো রকমের ট্রাকটাকে রাস্তার ধারে দাঁড় করালো অরভিল। তারপর নেমে এসে দেখল ট্রাকের পেছন থেকে কিরকম একটা ধোঁয়া বের হচ্ছে, সাথে একটা গন্ধ। এই ধোঁয়াটা যে একদম ভালো সংকেত নয় সেটা বুঝতে অভিজ্ঞ ট্রাক চালক অরভিলের বেশি সময় লাগলো না। ও দেখল পিছনে একটা টায়ার ফেটে বসে গেছে। অরভিল এবার আকাশের দিকে তাকালো। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। এরকম জঙ্গলে সন্ধে নেমে গেলে ভীষণ বিপদ। ও মনে মনে ভাবল, আরে আজকেই এটা হতে হলো। এই জঙ্গলে হঠাৎ করে অন্ধকার হয়ে গেলে আর কিছু করার থাকবে না। জায়গাটা এমনিতে খুব একটা ভালো না। রাস্তা একদম শুনশান, ট্রাকের আশেপাশে কেউ নেই। শুধু জঙ্গলের ভেতর থেকে পাখির ডাক আর কিছু জঙ্গলি শব্দ ভেসে আসছে। অরভিল টায়ারটা ভালো করে দেখবে, ঠিক তখনই একটা অদ্ভুত গন্ধ নাকে এসে লাগলো তার। পচা গা গুলিয়ে ওঠা একটা গন্ধ। অরভিল নাকে হাত চাপা দিল, ভাবল কোনো হরিণ বা জন্তু জানোয়ার বোধহয় মরে পড়ে আছে। কিন্তু গন্ধটা যেন আরো তীব্র হয়ে ওর নাকে ঝাপটা মারল। অরভিলের অস্বস্তিটা আর কাটল না। মুখে একটা রুমাল চাপা দিয়ে শেষ পর্যন্ত রাস্তা ছেড়ে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করল অরভিল। ঝোপঝাড় সরিয়ে যত এগোচ্ছে গন্ধটা ততই অসহ্য হয়ে উঠছে। চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এসেছে। সেই পাখির ডাক বা জঙ্গলি শব্দ সব উধাও। শুধু শুকনো পাতার উপর অরভিলের পায়ের শব্দ। হঠাৎ একটা ফাঁকা জায়গায় এসে ওর পা থমকে গেল। সামনে মাটির ওপর যেন কিছু একটা পড়ে আছে, ঠিক বোঝা যাচ্ছে না। আরো দুপা এগিয়ে গেল অরভিল। আর এগিয়ে গিয়ে অরভিল যা দেখতে পেল তাতে ওর জীবনের মতো ঘুম উড়ে গেল। সেই মুহূর্তে অরভিল বুঝতে পারল, এরকম দৃশ্য মানুষ একবারই দেখে, কিন্তু তারপর সারা জীবন আর কোনোদিন সেটা ভুলতে পারে না। নমস্কার, আমি সৌম্যাদিত্য। আপনারা শুনছেন ওয়ার্ল্ড ক্রাইম, যার সব চরিত্র কাল্পনিক নয়। আজ আমরা পাড়ি দেব শুধু নিউ জার্সির এক কান্ট্রি সাইডে। শুরুতেই বলে রাখি, কাহিনীর মূল ঘটনা অবিকল রেখে বর্ণনার স্বার্থে কিছু ক্ষেত্রে সামান্য কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। আমাদের আজকের কাহিনীর পটভূমি 1932 সালের মার্চ মাসের এক ঝড়ের রাত, যে রাত চিরতরে বদলে দিয়েছিল আমেরিকার ক্রাইম জগতের ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় 1932 সালের বেশ কিছু মাস আগে। দিন গড়িয়ে দুপুর নামছে নিউ জার্সি শহর থেকে দূরে এক
কান্ট্রি সাইডের বাড়িতে। বাড়ির নাম হোপওয়েল হাউস। চারিদিকে সবুজ, দূরে দূরে বেশ কয়েকটা বাড়ি। হোপওয়েল হাউসের সামনে একটা পিকআপ ভ্যান থেকে মাল নামাচ্ছিল দুজন অল্প বয়সী ছেলে। ওরা কাজ শেষ করে যখন ভ্যানটা নিয়ে বেরিয়ে গেল, তখন শেষ বিকেলের পাখিরা ঘরে ফিরছে। চার্লস লিন্ডবার্গ ওর নতুন বাড়ির ব্যালকনিতে এসে একটা লম্বা নিঃশ্বাস নিল। ওর পাশে এসে দাঁড়িয়েছে ওর স্ত্রী অ্যান মোরো। চার্লস ভালোবেসে তার স্ত্রীকে ডাকতেন অ্যানি বলে। ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। আসলে কি জানো তো, শহরের ওই ভিড়ে টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে আমাদেরকে আর কেউ বিরক্ত করবে না। এখানে শুধু তুমি, আমি আর আমাদের লিটল লিন্ড। আচ্ছা, ও কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, নার্স ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তুমি জানো, এখানে আসার পর থেকে আমাদের ছেলে একবারও কাঁদেনি। এরকম একটা বাড়ি, চারিদিকের এই নিস্তব্ধতা, এই শান্তিটা তোমার, আমার আর আমাদের লিটল লিন্ডের খুব দরকার ছিল। ঠিক বলেছ, এখানে আমাদের ছেলে নিজের মতন করে বড় হবে। ওরা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। বেলা প্রায় পড়ে এসেছে। দু একটা স্ট্রিট লাইট জ্বলে উঠল। আশেপাশে বলতে গেলে কেউই নেই। দূর থেকে একটা বাচ্চার সাইকেল চালানো আর খেলার আওয়াজ ভেসে আসছে। ওরা দুজন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক এমন সময় রাস্তার অন্য পারে দেখা যায় একটা গাড়ি ওদের বাড়িটা ক্রস করে চলে যাচ্ছে। খুব কম স্পিডে চলে গাড়িটা মিলিয়ে যায় গাছের আড়ালে। চার্লস লিন্ডবার্গ, এই নামটা আজও গুগল করলে খুব সহজেই খুঁজে পাবেন আপনারা। আমেরিকা কেন, পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল এই নাম। আমেরিকার ইতিহাসে সব থেকে দুঃসাহসী পাইলট, একা হাতে কোনো কো পাইলট ছাড়া, যে কিনা ৩৩ ঘন্টায় পার করেছিল আটলান্টিক মহাসাগর। কেউ ভাবেনি চার্লস বেঁচে ফিরবে, কিন্তু যখন ওর প্লেন প্যারিসে ল্যান্ড করল, তখন আমেরিকা আর ইউরোপের সমস্ত খবরের কাগজের হেডলাইনে ছিল একটাই নাম, চার্লস লিন্ডবার্গ। খ্যাতির সাগরে তারপর চার্লসের জীবন ভেসে বেড়ায় এদিক থেকে ওদিক। নিউ জার্সির রাস্তায় একা হাঁটাচলা করা শক্ত হয়ে পড়ে ওর। এরকমই সময় ওর সাথে আলাপ হয় অ্যান মোরোর। তারপর প্রেম, প্রেম থেকে বিয়ে, সুখের জীবন। যত দিন গড়িয়েছে ততই নিউ জার্সি শহর অতিষ্ঠ করে তুলেছে চার্লস এবং অ্যানকে। কোনো রেস্তোরাঁতে খেতে গেলে তাদের ছেঁকে ধরত বহু লোক। অটোগ্রাফের আশায় অনেকেই ভিড় করে থাকত বাড়ির বাইরে। এসবের থেকে দূরে চলে যেতে ওরা দুজন শিফট করে যায় নিউ জার্সির একটা কান্ট্রি সাইডে। গাছপালা সবুজে ঘেরা ওদের নতুন বাড়ি হোপওয়েলে। চার্লস আর অ্যানের ইচ্ছে ছিল নতুন বাড়িতে গিয়ে জীবনটাকে নিজেদের মতো করে উপভোগ করবে। ফ্ল্যাশ লাইটের ঝলকানি, যেখানে ওদের প্রাইভেট মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে পারবে না। কিন্তু জীবন ওদের জন্য যে কি প্রস্তুত করে রেখেছিল, তা ওরা ওদের চরম দুঃস্বপ্নেও ভেবে উঠতে পারেনি। মূল গল্পটার সূত্রপাত 1932 সালের 1 মার্চ। আবহাওয়া সারাদিন খুব একটা ভালো নেই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সকাল থেকে। ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। দূরে কিছু বাচ্চা সাইকেল চালাতো আর খেলতো। বিকেল হলেই ওদের খেলার আওয়াজ ভেসে বেড়াতো পুরো রাস্তাটা জুড়ে। আজ সেটা একদম উধাও। খুব প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। চার্লস আজ কাজে যায়নি। ছোট্ট লিন্ডের শরীরটা খুব একটা ভালো নেই। 20 মাস বয়সে এরকম ঠান্ডার সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন। লিন্ড জুনিয়রকে দেখাশোনা করে যে নার্স, তার নাম বেটি গাও। সবসময় সে ছোট্ট লিন্ডকে চোখে চোখে রাখে। আজকে যেন আরও বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বেটি। সন্ধে নামতেই বেটি অ্যানকে বলল, আজকে আর দেরি করা একদম ঠিক হবে না। প্রায় 6টা বাজে। লিন্ডকে
আজ তাড়াতাড়ি খাইয়ে দিই? হ্যাঁ, তুমি খাবার রেডি করো। আমি আর ওর বাবা আজ একটু পরে ডিনার করব। বেটি এটা শুনে নিজের মতো খাবার রেডি করতে চলে গেল। এদিকে বসার ঘরে খবরের কাগজ পড়ছে চার্লস। কাগজের পাতা উল্টাতে উল্টাতে ওয়ানকে বলল, এই ঠান্ডায় চিকেন স্যুপ ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। সে তো তোমার রোজই তাই ইচ্ছে করে। এই বলছি, খবরে কি বলছে? কি আবার বলবে, এইরকমই খারাপ ওয়েদার থাকবে বেশ কিছুদিন। এরকম ওয়েদারে লিন্ডের আবার শরীর না খারাপ করে বসে। এখানে তো ডাক্তারও নেই আশেপাশে। না না, ইট উইল বি ফাইন, তুমি এত চিন্তা করো না। এমন সময় বেটি এসে জানালো, স্যার, দ্য বেড ইজ ডান। আমি লিন জুনিয়রকে ঘুম পাড়িয়েও দিয়েছি। থ্যাংক ইউ বেটি। বেটি ওপরে চলে যায়। কিছুক্ষণ পর নিচের বসার ঘর থেকে উঠে চার্লস আর অ্যান একবার ওপরে যায়। লিন্ডের ঘরটা উপরেই, তার পাশেই বেটির ঘর। অ্যান আর চার্লস দরজা খুলে ভেতরে আসে। বিছানায় শুয়ে আছে ওদের 20 মাসের সন্তান। মুখটা একটু হাঁ করে খোলা, হাত দুটো ছোট ছোট, গোল্লা করে পাকিয়ে ঠোঁটের কাছে ধরা। এই দৃশ্য মা বাবার কাছে পৃথিবীর সব থেকে মায়াবী দৃশ্য। বাইরে তখন জোরে হাওয়া দিচ্ছে। অ্যান চার্লসকে বলল, জানলাটা একবার দেখে নাও তো, ঠিক মতন বন্ধ আছে কিনা, নইলে কাল সকালে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে। আরে বাবা, বেটি তো দেখে নিয়েছে, বন্ধই আছে। এখন জানলায় আওয়াজ করলে ওর ঘুম ভেঙে যাবে। চলো এখন অ্যানি, চলো। এই বলে ওরা আলো নিভিয়ে দরজাটা ভেজিয়ে নিচে নেমে এলো। আসার সময় অ্যান বেটিকে বলে এলো, ওর একটু খেয়াল রেখো কিন্তু, এই ঠান্ডাটা নিয়েই চিন্তা হচ্ছে। নিচে বসার ঘরের ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। তার পাশে একটা টেবিলের ওপর রাখা গ্রামাফোনে পুরনো গান বাজছে। সামনের কাউচে বসে আছে চার্লস আর অ্যান। বাইরে বৃষ্টি এখনো থামেনি, তবে এই বৃষ্টির শব্দের মাঝেও এদিন আরও একটা শব্দ রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল, যে শব্দ ঠিক সময় শোনা গেলে হয়তো আমেরিকার ইতিহাসের সব থেকে গা শিউরে ওঠা ঘটনাটা সেদিন ঘটত না। বাইরে বৃষ্টির জল জমে কাদা হয়ে আছে। অন্ধকারের মধ্যে সেই কাদার উপর দিয়ে ওদের বাড়ির দিকে খুব সাবধানে একটা ভারী বুট এগিয়ে আসতে লাগলো। চলো আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়ি। উফ, এই ঠান্ডায় আর বসে থাকা যাচ্ছে না। এটাকে তুমি ঠান্ডা বলছো? আমরা যারা প্লেন চালাই তাদের কাছে এটা কিছুই নয়। অত অল্টিটিউডে টেম্পারেচার সবসময় মাইনাসে থাকে, জানো তো। বাবা, এমনভাবে বলছো যেন মনে হচ্ছে কোনো প্রোটেকশন ছাড়াই প্লেনের বাইরে ঠান্ডায় বসে থাকতে হয় তোমাদের। চার্লস কোনো উত্তর না দিয়ে হাসে। ওপরে বেটি একবার গিয়ে লিন্ডকে দেখে এসেছে। ঘড়িতে বাজে 10টা। বেটির চোখে এখন একরাশ ঘুম। বেটি বাচ্চাটাকে চেক করে জানলাটা একবার ভালো করে দেখে নিল। এরপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে নিজের ঘরের দিকে চলে গেল। নিজের চার্লস আর অ্যানের ডিনার কমপ্লিট। অ্যান নিজের ঘরে একটা বই হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ফায়ারপ্লেসের আগুন নিভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। চার্লস যখন সবে বিছানায় এসে শুয়েছে, বাড়ির বাইরে থেকে একটা শব্দ কানে এলো। অ্যানি, হ্যাঁ, কি হয়েছে? কিছু একটা শব্দ হলো না বাড়ির বাইরে? কোথায়? কিছু তো শুনতে পেলাম না। ও, পাওনি? আচ্ছা, তাহলে হয়তো আমারই মনের ভুল। ঠিক আছে। চার্লস আলো নিভিয়ে শুয়ে পড়ে। ঘরটা এখন পুরো অন্ধকার। বৃষ্টি আর মেঘের একটা চাপা গর্জন, তার সাথে এসে মিশেছে বাতাসের শব্দ। বেটির যদিও এত সহজে ঘুম আসে না, গভীর রাতে একবারও ঘুম থেকে উঠল বাথরুমে যাবে বলে।
কিন্তু যাওয়ার আগে একবার ছোট্ট লিন্দের ঘরে ঢুকলো বেটি। এক নজর দেখে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক, যদিও ঘরের ভিতর গাঢ় অন্ধকার, সেভাবে কিছু বোঝা যাচ্ছে না। বেটি সব ঠিক আছে বুঝে মুখ ফিরিয়ে যেই ঘর থেকে বের হতে যাবে, অমনি একটা হিমের মতো ঠান্ডা হাওয়া ওর গা ছুঁয়ে গেল। বেটির পুরো শরীর যেন জমে গেল নিমেষেই। একটা খটকা লাগলো ওর। ঘুরেই আবার ঘরের মধ্যে গিয়ে বেটি আলোটা জ্বেলে দিল। আর আলো জ্বালতেই বেটির মুখ থেকে বের হওয়া আর্তনাদ হোপওয়েল হাউসের চারিদিকে ছড়িয়ে পড়ল। বেটির আওয়াজ। তাই তো। বেটি, বেটি! কি হলো? বেটির চিৎকার শুনে অন্য ঘর থেকে দৌড়ে এলো চার্লস আর অ্যান। চলো তো। এসো এসো। বেটি, বেটি কি হয়েছে? ওরা দেখল বেটি ঘরের মাঝখানে বসে আছে। সামনের জানলাটা হাঁ করে খোলা, হু হু করে হাওয়া ঢুকছে ভিতরে। বিছানার চাদর ওলট পালট হয়ে পড়ে আছে, আর ঘরের মধ্যে কোথাও নেই চার্লস লেনবার্গ জুনিয়র, ওদের লিটল লিন্ড। চার্লস লেনবার্গ দরজার কাছে দাঁড়িয়ে, ওর সামনে ওর ছেলের খাট খালি, কুচকে যাওয়া চাদরটা শুধু পড়ে আছে। চার্লস এবার অসম্ভব ঠান্ডা গলায় বেটিকে বলল, বেটি, শেষ শেষ কখন তুমি ওকে দেখেছিলে? বেটি একবার ঢোক গিলে নিয়ে বলল, 10টার একটু পরে। তখনও ঘুমোচ্ছিল। আর আর জানলা? জানলা বন্ধ ছিল, আমি নিজে দেখেছি। এমন সময় বাইরে কোথাও একটা গাছের ডাল ভেঙে পড়ার শব্দ হলো। তিনজনেই চমকে উঠল সেই শব্দে। চার্লস সঙ্গে সঙ্গে জানলার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। অ্যান খাটের পাশে বসে পড়েছে। ও বারবার চাদরটা ছুঁয়ে দেখছে, যেন সেখানে এখনো ছেলের শরীরের উষ্ণতা রয়ে গেছে। ভাঙা গলায় অ্যান বলল, লিন্ড কোথায়? চার্লস কোনো উত্তর দিল না, কারণ সে নিজেও জানে না। আর এই প্রথমবার জীবনে চার্লস লিন্ডবার্গ, যে একা আটলান্টিক পেরিয়ে এসেছে, যে ঝড়ের মধ্যে প্লেন নামিয়েছে, নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করল। ও আবার জানলা দিয়ে তাকালো। এবার ওর কিছু একটা চোখে পড়ল। জানলার ভিতরের দিকে কাঠের উপর একটা খাম, বৃষ্টির জল লেগে কাগজটা সামান্য ভিজে গেছে। ও ধীরে ধীরে এগিয়ে এসে খামটা তুলে নিল। বেটি আর অ্যান দুজনেই ওর দিকে তাকিয়ে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। চার্লস খামটা উল্টে পাল্টে দেখল, তারপর ভিতর থেকে একটা কাগজ বের করল। কাগজটা ভাঁজ করা, তাতে ভাঙা ভাঙা হাতের লেখা, $50,000। যদি সন্তানকে জীবিত ফেরত পেতে চান, কোনো চালাকি নয়, পুলিশকে কোনো খবর নয়। বাইরের জগতের কোলাহল থেকে মুক্তি পেতে চার্লস আর অ্যান এসে উঠেছিল এই নিরিবিলি শান্ত পরিবেশে। কিন্তু অদৃষ্টের পরিহাসে আজকে ওদের জীবনের সমস্ত শান্তি যেন এক লহমায় মুছে গেল। বেটি আর অ্যানকে ঘরে রেখে চার্লস নিচে নামল। আমেরিকা খ্যাত পাইলট চার্লস লিন্ডবার্গ আজ শুধুই অসহায় এক বাবা। চার্লস বেডরুমের কভার থেকে বের করলো ওর বোল্ট অ্যাকশন রাইফেল। ওরা তৈরি। আর অপেক্ষা না করে তিনজনেই বাড়ির বাইরে এসে দাঁড়ালো। বাইরে এখন বৃষ্টি থেমে গিয়েছে, তবে হাওয়া দিচ্ছে একইভাবে। চার্লসের হাতে ওর বন্দুক, বেটি আর অ্যানের হাতে টর্চ এবং লণ্ঠন। চার্লস বলল, শোনো, তোমরা বাড়ির আশপাশটা খুব ভালো করে দেখো, ভালো করে দেখবে। এই ঝড়ের রাতে লোকটা বেশি দূর যেতে পারবে না। আমি ওই জঙ্গলের দিকটা দেখছি, ঠিক আছে? লেটস গো, লেটস গো। ওরা তিনজনে তিন দিকে চলে গেল। লিন্ড লিন্ড বলে তিনজনে চিৎকার করে ডাকতে লাগলো। লিন্ড, লিন্ড,
ওদের গলার স্বর তখন মিলিয়ে যাচ্ছে কারোর কানে পৌঁছানোর আগেই। কাদা পেরিয়ে ঠান্ডা হাওয়া উপেক্ষা করে ওরা খুঁজে চলেছে, কিন্তু কারোর সাড়া মিলছে না। অ্যান প্রায় পাগলের মতো এদিক ওদিক দেখছে। বেটি টর্চ নিয়ে বাড়ির চারিদিকে ভালো করে লক্ষ্য করছে। অন্যদিকে চার্লস ওর বন্দুক উঁচিয়ে গাছের আড়ালে ঝোপে ঝাড়ে ভালো করে খুঁজে দেখছে। প্রায় আধ ঘন্টা ধরে অনেক তল্লাশি চালানোর পরেও কাউকে পাওয়া গেল না। তিনজনেই এবার বাড়ির সামনে এসে জড়ো হলো। তোমরা তোমরা কিছু পেলে? কি আর পাবো? আমার 20 মাসের ছোট ছেলেটাকে যে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, তাকে আমি ছাড়বো না। এই রাতে এখন আর কিভাবে খুঁজবো স্যার? আমাদের 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 পুলিশকে জানাতে হবে। কিন্তু নোটে যে লিখেছে পুলিশকে জানানো যাবে না। না 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 বেটি, না বেটি, আমার মনে হয় আমরা খুঁজলে শুধু সময় নষ্ট হবে। হ্যাঁ, তার বেশি কিচ্ছু নয়। আর ততক্ষণে ওই লোকটা অনেক দূর পালিয়ে যাবে। উই শুড কল দ্য কপস। ওরা তিনজনই বাড়ির ভেতরে ঢুকবে এমন সময় চার্লস বলল, আচ্ছা শোনো, তোমরা দুজন ঘরে গিয়ে পুলিশকে খবর দাও। আমি আর একবার বাইরেটা দেখে আসি। হ্যাঁ। বেটি আর অ্যান ঘরের মধ্যে এসে বসল। অ্যান সময় নষ্ট না করে কল করলো পুলিশকে। হ্যালো অপারেটর, হ্যাঁ বলুন। কানেক্ট নিউ জার্সি স্টেট পুলিশ স্টেশন, আর্জেন্ট। ইয়েস, কানেক্টিং। বেটি চুপচাপ বসে আছে কাউচে। বারবার ওর মনে হচ্ছে আর একটু সাবধান হওয়া উচিত ছিল। কিছুতেই ও নিজেকে ক্ষমা করতে পারছে না। পুলিশের সাথে কথা বলে অ্যান কাউচে এসে বসল। আমি আর চার্লস কত কিছু ভেবেছিলাম শহরের ভিড় থেকে দূরে সরে এলে আমাদের সন্তান ভালোভাবে মানুষ হবে, কিন্তু অ্যান প্রায় কেঁদে ফেলে। বেটি ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই দরজা খুলে ঘরে ঢুকে এলো চার্লস। ওর মুখে হতাশা আর ক্লান্তির ছাপ স্পষ্ট। ও শুধু একবার বলল, নাথিং নাথিং। চার্লস এবার ধপ করে দরজার সামনে বসে পড়ল। এমন সময় বাইরে একটা গাড়ি শব্দ করে এসে থামল ওদের বাড়ির সামনে। আওয়াজ শুনেই চার্লস, অ্যান আর বেটি বাইরে বেরিয়ে এলো। ওরা দেখলো হাতে টর্চ নিয়ে দুজন পুলিশ অফিসার ওদের দিকেই আসছেন। পুলিশ দুজন ওদের সামনে এসে দাঁড়ালো। ওদের হাতে ধরা টর্চ আর গায়ে রেনকোট। দুজনের একজন নরমান শোয়ার্টস্কফ, ওনার পাশে দাঁড়িয়ে ওনার অ্যাসিস্ট্যান্ট মেজর শোয়েফেল। নরমান বহু বছর আছেন এই পেশায়, বহু জটিল কেস সলভ করেছেন, কিন্তু এই কেসটা যে একেবারেই অন্যরকম হতে চলেছে সেটা বুঝতে ওনার 1 মিনিটও সময় লাগেনি। আপনি তো ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, কেউ আমার ছেলেকে কিডন্যাপ করেছে স্যার। আপনি প্লিজ আমার ছেলেটাকে খুঁজে এনে দিন। আপনি একটু শান্ত হন, আমরা বুঝতে পেরেছি সবটা। তাই আমরা একদম শুরু থেকে শুরু করতে চাই। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট শোয়েফেল, হি ইজ অ্যান এক্সপার্ট ইন ফাইন্ডিং এভিডেন্সেস। আমি ঘরের ভেতরটা একটু দেখব, আর শোয়েফেল তুমি বাইরেটা ভালো করে সার্চ করো। নরমান ভেতরে ঢুকলেন। ওর গায়ের রেনকোট থেকে জল ঝরে পড়ছে মেঝেতে। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সবটা দেখতে লাগলেন। ভালো করে লিন্ডের শোবার ঘরটা দেখতে দেখতে উনি বললেন, আচ্ছা, গত 2-3 দিন ধরে আপনাদের বাড়ির আশেপাশে কাউকে ঘোরাফেরা করতে দেখেছেন? আমি তো কাজে বেরিয়ে যাই। হ্যাঁ, মানে রাস্তায় কিছু কোনো গাড়ি কি আপনাদের বাড়ির সামনে দিয়ে টানা কয়েকদিন যাতায়াত করেছে? সেরকম তো কিছু মনে পড়ছে না। কোনো থ্রেট বা হুমকি?
চার্লস কিছু বলতে যাবে এমন সময় বাড়ির বাইরে থেকে একটা চিৎকার এলো শোয়েফেলের। ওরা সবাই দৌড়লো সেদিকে। বাড়ির বাইরে এসে ওরা দেখল শোয়েফেল হাতে একটা টর্চ নিয়ে মাটিতে কোনো কিছুর উপর তাক করে আছে। এটা দেখে ওরা সবাই টর্চের আলোটা লক্ষ্য করে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই বুকটা ছ্যাঁত করে উঠল সব্বার। একটা কাঠের মই মাটিতে পড়ে আছে, তার একটা দিক ভাঙা, সেখানে কাদার উপর স্পষ্ট পায়ের ছাপ। নিউ ইয়র্ক শহর। ভোর হতে এখনো বেশ কিছুটা দেরি। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের হলুদ আলো কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে আছে। এই শহরে একটা পুরনো ইটের বিল্ডিংয়ের 4 তলায় এখনো আলো জ্বলছে। ডেইলি নিউজ নামে একটা খবরের কাগজের অফিস। রাতের অফিসে একটা ঘরই এখন আলোকিত। অফিসের প্রায় সব ডেস্কই খালি। কোথাও উল্টে রাখা টাইপরাইটার, কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজ। ঘরের এক কোণে বসে আছে জেমস বার্ন, বয়স 24 বছর। ওর ডেস্কের উপর ছড়ানো কাগজের স্তূপ, সামনে খোলা ডায়েরি। দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে একবার তাকালো জেমস। রাত 3:08। চোখ দুটো জ্বালা করছে ওর, পিঠে ব্যথা। আজ টানা প্রায় 16 ঘন্টা অফিসে কাটিয়েছে সে। আজ আর নয়। সে চেয়ারটা পিছিয়ে নিয়ে উঠে দাঁড়াতে যাবে, ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠল। জেমস অল্প দিন হলো কাজ করছে, তবে এটা খুব ভালো জানে যে ভোর রাতের টেলিফোন কোনো সুখবর নিয়ে আসে না। জেমস উঠে ফোনটা তুলল। আমি স্যামুয়েল। স্যামুয়েল দেখুন্দা ওদের কাগজের সাব এডিটর। বলুন। একটা অ্যাড্রেস দিচ্ছি, নোট করে নাও। জেমস একটা কাগজ আর পেন তুলে নিয়ে বলল, হোপওয়েল হাউস, নিউ জার্সি। তুমি চার্লস লিন্ডবার্গের নাম শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, বিখ্যাত পাইলট। অফিসের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো এক্ষুনি। সাংঘাতিক ঘটনা। চার্লসের একমাত্র সন্তান লিন্ড মাঝরাত থেকে মিসিং। কিডন্যাপ? গো ফিগার আউট এন্ড মেক দ্য হেডলাইন। স্যামুয়েল ফোনটা রাখার পর জেমস খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। ও এতদিন যে সমস্ত স্টোরি করেছে সেগুলো নেহাতি সাধারণ। এই প্রথম এত বড় কিছু একটা ওর হাতে এসেছে। জেমস কিচ্ছু না ভেবে সিগারেটে একটা শেষ টান দিল। তারপর অফিসের গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। এদিকে হোপওয়েল হাউসে ইন্সপেক্টর নরম্যান খুব মন দিয়ে মইটা দেখছেন। ওর মনের মধ্যে যে কিছু একটা চলছে তা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। মইয়ের একটা দিক ভাঙা আর মইটা কাঠের। পাশে দাঁড়িয়ে ওর অ্যাসিস্ট্যান্ট মেজর শোয়েফেল একদম চুপ। ও জানে এই সময় নরম্যানকে বিরক্ত করা যাবে না। এই সময়টায় এভিডেন্স দেখে পুরো কেসটা সলভ করে ফেলতে পারে নরম্যান একাই। তবে আজ কেন জানি না ওর মুখ দেখে বেশ চিন্তাই হচ্ছিল শোয়েফেলের। এমন সময় চার্লস জিজ্ঞেস করলো, কিছু কিছু বুঝলেন অফিসার? আমরা যদি ফাস্ট মুভ করি তবে হয়তো কিছু লিড পাবো। এখন কিছু করা ঠিক হবে না। আগে স্যারকে ভালো করে পুরোটা বুঝতে দিন। কিন্তু বুঝতে আমার ছেলেটা আরো দূরে চলে যাবে। কিন্তু কিছু না বুঝে ফার্স্ট মুভ করলে ফল আরো খারাপ হতে পারে। এবার টর্চটা হাতে নিয়ে নরম্যান উঠে দাঁড়ালেন। ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা আন্দাজ করেছে ও। আপনাদের বাড়িতে কি রিসেন্টলি কোনো রেনোভেশনের কাজ হয়েছিল? রেনোভেশন? না তো, আমাদের বাড়ি যেরকম কিনেছিলাম সেরকমই আছে। তাহলে কোনো কাঠের মিস্ত্রি বা কেউ এসেছিল এর মধ্যে কোনো কাজ করতে? না, সেটাও নয়। কিন্তু এগুলো কেন বলছেন? বলছি তার কারণ আছে। এদিকে দেখুন একটা জিনিস। নরম্যান এবার টর্চটা মইয়ের দিকে তাক করে বললেন, এই মইতে কোনো ফিনিশিং নেই।
কাঁচা হাতের কাজ। এটা ফ্যাক্টরিতে তৈরি করা মই নয়, এটা হাতে বানানো। তার মানে যে এই কাজটা করেছে সে ভালোভাবেই জানতো সবকিছু। এবার একবার এদিকে আসুন। শোয়েফেল, মইটা একটু নিয়ে এসো তো। এই বলে ওরা তিনজন কাদা টুপকে বাড়ির পিছনের দিকটায় গেল। এদিকে লিন্ডের ঘরের জানলাটা সোজা উঠে গেছে। নরম্যান আর শোয়েফেল মিলে মইটা মাটি থেকে জানলার নিচে ফিক্স করল। মাপটা একেবারে মিলে গেল, একটুও ভুল নেই। নরম্যান বললেন, এই দেখুন মিস্টার চার্লস, এই মইটা আপনার ছেলের জানলার সাথে একদম অ্যাকিউরেট মেজারমেন্টে হচ্ছে। তার মানে কি কিডন্যাপার আমার বাড়ির সব খুঁটিনাটি আগে থেকেই জানতো? শুধু যে জানতো তা নয়, বাড়ির পুরো মেজারমেন্ট তার মুখস্থ, নইলে এই মই এত মাপ করে বানানো সম্ভব হতো না। আজ থেকে আপনি আর অ্যানি একটু সাবধানে থাকবেন। এই কথাটা বলার সাথে সাথেই চার্লসের মুখের ভাব পাল্টে গেল। ওর মনে যে ভয়ে দানা বেঁধেছিল সেটা যেন আরো গভীর হলো। চার্লসের এখন পুরো বাড়িটা নিয়েই একটা অস্বস্তি কাজ করছে। তার মানে শুরুর দিন থেকেই কেউ ওদের চোখে চোখে রেখেছিল। এরই মধ্যে বেশ কয়েকটা গাড়ির শব্দে জায়গাটা গম গম করে উঠল। গাড়ি দেখে শোয়েফেল বলল, লোকাল পুলিশ, ওদের কাছেও ইনফরমেশন পাস হয়েছে। মিস্টার চার্লস, আপনি আমার সাথে ভেতরে চলুন। শোয়েফেল, বাইরেটা একটু খেয়াল রাখবে। আর একটা জিনিস, কেউ যেন কিছু টাচ না করে। অ্যান্ড অলসো বাড়ির ভেতরে কাউকে ঢুকতে দেবে না, তাহলে কিন্তু আমরা আসল ক্লু হারিয়ে ফেলব। নরম্যান আর চার্লস ঘরে ঢুকে গেল। এদিকে লোকাল পুলিশকে নিয়ে শোয়েফেল জায়গাটা আরো একবার ভালো করে সার্চ করতে শুরু করে দিল। ওদের হাতে টর্চ, কোমরে পিস্তল। প্রায় 6টা গাড়ি এসেছে পুলিশের। প্রচুর পুলিশে জায়গাটা 6 লাভ হয়ে গেছে। সবাই নিজের মতো করে খুঁজে চলেছে, যদি কোনো পায়ের ছাপ, কোনো ট্রেল বা কিছুর হদিশ পাওয়া যায়। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও সেরকম কিচ্ছু পাওয়া গেল না। এবার ধীরে ধীরে লোকাল পুলিশ অতিষ্ঠ হতে শুরু করলো। ওরা এদিক ওদিক যা পাচ্ছে তাই ঘেঁটে দেখছে। শোয়েফেল বেশ কিছুবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এক এক করে পুলিশের পায়ের ছাপেই জায়গাটা ভরে যেতে লাগলো। আর কোনো ক্লু এর মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়। এরপর এই লোকাল পুলিশ অফিসাররা ঘরের ভিতরে ঢুকে এলো। শোয়েফেল আবারও বাধা দিল। দেখুন, এটা তো একটা ক্রাইম সিন, এখানে এভাবে ঢুকে পড়লে আর কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। এসব শুনে লোকাল পুলিশের এক অফিসার রীতিমতো বিরক্ত হয়ে বলল, দেখুন, এবার কিন্তু আপনারা আমাদের কাজ করতে বাধা দিচ্ছেন। স্টেট পুলিশ ডিপার্টমেন্ট থেকে এসেছেন বলে কি মানে সবটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো হবে? এই কথা বলে ওরা ঘরের ভিতরে ঢুকলো। প্রথমে নিচের সব কটা ঘর, তারপর উপরের নার্সের ঘর, সবশেষে লিন্ডের ঘর। সেখানে ঢুকে তন্ন তন্ন করে সব ওলট পালট করে দেখা শুরু করলো ওরা। নরম্যান বুঝতে পারল এবার আর এই ঘরে কোনো লুকিয়ে থাকা ক্লু পাওয়া সম্ভব নয়। সব নষ্ট হয়ে গিয়েছে। ক্রাইম জগতে একটা কথা আছে, সেটাকে বলে ক্রাইম সিন কন্টামিনেশন। একবার ক্রাইম সিনে অন্যান্য অনেক মানুষ চলে এলে আর কিছুই সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয় না। যেমন ধরুন পায়ের ছাপ কিংবা হাতের ছাপ। আর সময়টা 1932। আধুনিক ফরেন্সিক পদ্ধতি তখনও পুলিশ ডিপার্টমেন্টের অজানা। নরম্যান এবার হতাশ হয়ে
হাল ছেড়ে দিল। ওদের আটকানো বৃথা। ইতিমধ্যেই লিন্ডের ঘর সিল করে দেওয়া হয়েছে। বাড়ির সামনে পুলিশ লাগিয়ে দিয়েছে ক্রাইম সিন, ডু নট এন্টার। এক দুজন করে প্রতিবেশী আসতে শুরু করেছে। ওদের চোখে মুখে কৌতূহল, কারো মুখে ভয়। কেউ কিছু বুঝেই উঠতে পারছে না। এদিকে রাতের অন্ধকার কাটতে শুরু করেছে। পাখির ডাক শোনা যাচ্ছে। এমন সময় বাড়ির সামনে এসে পৌঁছল জেমসের গাড়ি। জেমস ভেবেছিল কান্ট্রি সাইডের ঘটনা কতই বা শোরগোল হবে, কিন্তু এখানে এসেও দেখছে প্রচুর লোক। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো জেমস। ওর ঠোঁটে সিগারেট, গলায় ঝুলছে ক্যামেরা। প্রথমটায় ভেবেছিল ঘরের ভেতরে ঢুকে ছবি তুলবে বা ভিক্টিমের ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু এখানে এসে বুঝল সেটা এখন সম্ভব নয়। এরই মধ্যে হঠাৎ করে জেমসকে ঠেলে একজন পুলিশ দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। আরে সরুন না, সরুন, রাস্তা ছেড়ে দাঁড়ান। জেমস জিজ্ঞেস করল, স্যার কি হয়েছে স্যার? পুলিশটা তার কথায় কোনো ভ্রুক্ষেপ না দিয়েই চলে গেল। তারপর মিনিট দুয়েক সব চুপচাপ। সবাই থমকে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎই বাড়ির ভেতর থেকে অ্যানের একটা কান্নার আওয়াজ পুরো জায়গাটার নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। জেমস ভাবল একটু এগিয়ে দেখবে, কিন্তু পুলিশ ওকে অ্যালাউ করল না। জেমস বাইরে দাঁড়িয়ে ভেতরে ঘটে যাওয়া ঘটনাটার আন্দাজ করতে লাগল। এদিকে ঘরের ভিতরে সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। এই লোকাল পুলিশ অফিসার একটা খবর নিয়ে এসেছে যেটা প্রায় পুরো কেসটাকে বদলে দিতে চলেছে। তার হাতে ধরা আরো একটা চিরকুট, আরো একটা মুক্তিপণ। আর সব দেখে অ্যান কাউচে বসে পড়ে কাঁদতে শুরু করেছে। Oh my God! ওকে সামলানোর চেষ্টা করছে বেটি। চার্লসের শরীর যেন অবশ হয়ে গিয়েছে। মেজর শোয়েফেলও একদম চুপ, আর নরম্যানের কপালে গভীর চিন্তার ভাঁজ। খবরের কাগজে তার কাজ করার অভিজ্ঞতাটা কম হলেও জেমস বুঝল এই স্টোরি কাগজের প্রথম পাতাতেই স্থান পাবে। যতটা সম্ভব খবর পাওয়া যায় তা সংগ্রহ করে অফিসে ফিরল ও। তারপর সোজা চলে গেল ডেকুন্দার ঘরে। খুলে বলল সমস্ত ঘটনা। তারপর বলল, স্যার হেডলাইনটা আমি ভেবে ফেলেছি। বিখ্যাত অ্যাভিয়েটর চার্লস লিন্ডবার্গের বাড়ি থেকে নিখোঁজ 20 মাসের ছেলে লিটল লিন্ড। নিউ জার্সি শহরে সকালের আলো ফুটতেই কফি শপে, রাস্তার মোড়ে, ট্রামের ভেতরে আগুনের মতো এই ঘটনাটার খবর ছড়িয়ে পড়তে লাগল। প্রায় প্রত্যেক জায়গায় একটাই কথা, চার্লস লিন্ডবার্গের 20 মাসের সন্তান নিখোঁজ, তাও আবার নিজের বাড়ি থেকে। শহরের আনাচে কানাচে আতঙ্ক ছড়িয়ে পড়ল নিমেষেই। এই ঘটনার পরের দিন বাড়ির বাবা মায়েরা বাচ্চাদের স্কুলে পাঠায়নি। কেউ কেউ আবার নিজেরা কাজে না গিয়ে সারা দিন বাচ্চার সাথে সময় কাটিয়েছে, তাদের চোখে চোখে রেখেছে। কিন্তু নিউ জার্সির হোপওয়েল হাউসের পিছনের জঙ্গল দিয়ে সমস্ত লোকচক্ষুকে উপেক্ষা করে কেউ একজন লিটল লিন্ডকে নিয়ে কোথায় উধাও হয়ে গেল তার হিসেব কারো কাছে নেই। নরম্যানের হাতে তখনও ধরা দ্বিতীয় মুক্তিপণের চিঠি। ও কাউচে বসে আছে। আবার সেই একই রকমের বয়ান, ভাঙা ভাঙা লেখা, খুব একটা স্পষ্ট নয়। নরম্যান চিঠিটা পড়লেন। আপনার ছেলে এখানে সেফ আছে, কিন্তু পুলিশকে খবর দিতে বারণ করেছিলাম, শোনেননি। আর কোনো চালাকি করবেন না। $50,000 রেডি রাখুন, যে রকম বলবো।
করবেন। যেরকম বলবো করবেন। এতদূর পড়ে নরম্যান থামলেন। চার্লস বলে উঠল, আর আর কিছু লেখা নেই? কিছু লেখা নেই আর? মানে আর আর যেরকম বলবো মানে কিছুই তো বলছে না। সেটাই তো বুঝতে পারছি না। কারোর যদি শুধু টাকাই দরকার হয় তাহলে তো বলে দেবে। এমন সময় শোয়েফেল বলল, যে এই চিঠিটা লিখেছে সে এখনও আমাদের ফলো করছে স্যার, নইলে পুলিশের ব্যাপারটা তো জানার কথা নয়। গোটা আমেরিকা জেনে গেছে শোয়েফেল, এটা এমন কিছু নয়। কিন্তু আমরা কি করে শিওর হচ্ছি যে পুরো কাজটা একজনই করেছে? ওরকম ঝড়ের রাতে মই সেট করে একা হাতে জানলা খুলে ভেতরে ঢুকে লিন্টকে ঘর থেকে বের করে একা হাতে কোলে করে আবার মই বেয়ে নিচে নেমে পালিয়ে যাওয়া, এটা কি একজনের পক্ষে সম্ভব? এই প্রশ্নের উত্তর কারো জানা নেই। নরম্যান শুধু একবার মাথা নাড়িয়ে বললেন, জানি না। সকাল 10টা নাগাদ নরম্যান আর শোয়েফেল ওদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এখানে থেকে আর কিছুই করা সম্ভব নয় ওরা জানে। ওরা অফিসের দিকে রওনা দিল। ওদের গাড়ি যখন ওদের অফিসের সামনে এলো তখন সেখানে হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। নিউ জার্সি স্টেট পুলিশের টেলিফোন সারাক্ষণ বেজে চলেছে। প্রত্যেকটা ফোন কল গুরুত্ব দিয়ে শুনতে হচ্ছে, প্রত্যেকটা তথ্য যাচাই করতে হচ্ছে। কিন্তু যত সময় যাচ্ছে নরম্যানের মনে হচ্ছে তারা যেন আসল সত্যির থেকে অনেক দূরে সরে যাচ্ছে। একটা সূত্র ধরে এগিয়েও প্রমাণিত হচ্ছে সেটা মিথ্যে। এর মধ্যে আবার কয়েকজন লোক নিজেদের অপহরণকারী বলে দাবি করে চিঠি পাঠাতে শুরু করলো। কেউ টাকা চাইছে, কেউ পুলিশের সঙ্গে খেলা করছে, কেউ শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য মিথ্যে গল্প বানাচ্ছে। কেসের জাল গুটিয়ে আনার বদলে যেন ধীরে ধীরে তা আরো ছড়িয়ে যাচ্ছে। ব্রঙ্কস সবুজে ঘেরা ছোট্ট একটা শহর, নিউ জার্সির কোলাহল থেকে অনেক দূরে। খুব অল্প লোকের বাস এই ছোট ব্রঙ্কসে। শহরের মাঝখান দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রয়েছে দোকান। শহরে শেরিফের একটা অফিস, তার পাশে একটা পুরনো কাঠের তৈরি পোস্ট অফিস। তার সামনের ফুটপাত দিয়ে হেঁটে আসছে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রী। ব্রঙ্কসে একটাই স্কুল, সব ছেলেমেয়ে সেখানেই পড়ে। এসব কিছু দেখতে দেখতে হাতে একটা লাঠি, মুখে চুরুট নিয়ে একজন বৃদ্ধ বাড়ি ফিরছে। গুড মর্নিং, হাউ আর ইউ? গুড, ফাইন, থ্যাংক ইউ। ওকে দেখে এলাকার ছাত্রছাত্রীরা গুড মর্নিং উইশ করে এগিয়ে যাচ্ছে। উনিও হাসি মুখে উত্তর দিয়ে পাশ কাটিয়ে এগিয়ে গেলেন পোস্ট অফিসের দিকে। লোকটার নাম জন কন্ডন। বয়স 70 পেরিয়েছে। গোটা জীবনটা তার এই শহরেই কেটেছে। যে স্কুলের কথা বললাম, দীর্ঘদিন তিনি সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। জন হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালেন পোস্ট অফিসের সামনে। কোনো চিঠি আছে? না, আজও কিছু আসেনি। আচ্ছা, এলে আমাকে জানিও কিন্তু। হ্যাভ এ গুড ডে। চলি। ভদ্রলোকের সাতকুলে কেউ নেই, চিঠি আসার তাই কোনো প্রশ্নও নেই। তবুও রোজ সকাল সকাল হাঁটতে বেরিয়ে এই কথাটা একবার জিজ্ঞেস করে যান। প্রতিবার একই উত্তর আসে, কোনো চিঠি নেই। জন এবার নিজের বাড়ির দিকে হাঁটা দিলেন। দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলেন জন। হাতের লাঠিটা পাশের একটা র্যাকে ঝুলিয়ে দিলেন। গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর বই। ওনার সোফায় ডাই হয়ে আছে সমস্ত খবরের কাগজ।
চুরুটটা মুখ থেকে নামিয়ে কন্ডন সোফার সামনে এসে বসলেন। তারপর এক এক করে হাতে তুলে নিলেন সব খবরের কাগজ। পড়তে লাগলেন প্রতিটা লাইন। প্রত্যেক কাগজের একটাই হেডলাইন, মিসিং বয় লিটল লিন্ড। পড়ার ফাঁকে কন্ডন একবার জানলার বাইরেটা দেখলেন। ওনার বাড়ি থেকে সোজা রাস্তাটা দেখা যায়। সেখান দিয়ে শব্দ করে ছাত্রছাত্রীরা হেঁটে স্কুলে যাচ্ছে। ওদের মুখে হাসি, চিন্তার লেশ মাত্র নেই। কন্ডন খানিকক্ষণ চুপচাপ ওদের দিকে তাকিয়ে থাকলেন। সারা জীবন বাচ্চা মানুষ করেছেন। ছোটদের দেখলেই ওনার কিরকম যেন নিজেকে দায়িত্ববান মনে হতে শুরু করে। মুখ নামিয়ে কন্ডন আবার দেখলেন লিন্ডের হারিয়ে যাওয়ার খবরটা। তারপর পাশের ডেস্কে গিয়ে বসলেন। একটা কাগজ আর কলম নিয়ে তিনি লিখতে আরম্ভ করলেন। লেখা শেষ হলে ওটা একটা খামে পুরে বাড়ির বাইরে এলেন। তিনি আবার এসে দাঁড়ালেন পোস্ট অফিসের সামনে। কি হলো স্যার, এখনো কোনো চিঠি আসেনি? জানি, এটা নাও, কয়েকটা অ্যাড্রেস বলছি, সেখানে পাঠাতে হবে। আপনি আবার কাকে চিঠি পাঠাচ্ছেন? কিসের চিঠি এটা? কন্ডন কিছু না বলে চিঠিটা পাঠাতে দিয়ে নিজের মতো বাড়ি ফিরে গেলেন। জেমস আজ একটু দেরি করে অফিস এসেছে। কাল বেশ রাত অবধি কাজ করতে হয়েছে ওকে। ওদিকে লিন্ডবার্গ কেস নিয়ে সেরকম কিচ্ছু আর তদন্ত এগোয়নি। পুলিশ কিছু বুঝে উঠতে পারছে না। কাউকেই সাসপেক্ট হিসেবে আইডেন্টিফাই করা যায়নি। ধীরে ধীরে খবরের কাগজও এখন এই কেসটা থেকে উৎসাহ হারাতে বসেছে। জেমসের একটা স্বভাব, ও কাজে বসার আগে একবার মেল বক্স খুলে দেখে নেয় কিছু কাজের চিঠি এসেছে কিনা। আজও সেরকম ভাবে ও মেল বক্স চেক করছিল। একটার পর একটা অপ্রয়োজনীয় চিঠি। চিঠিগুলো সব ধরে ফেলে দিতে যাবে এমন সময় ওর হাতে এলো জন কন্ডনের পাঠানো চিঠিটা। খবরের কাগজে চিঠিটা ছাপানোর অনুরোধ করে এটা লেখা হয়েছে। জেমসের এই চিঠি নিয়ে কোনো উৎসাহ ছিল না, কিন্তু চিঠিটা খুলে ও যা দেখল তাতে এই লিন্ডবার্গ কেসের মোড় ঘুরে গেল। চিঠিতে বড় বড় করে কয়েকটা লাইন লেখা। এই চিঠি পড়ে যদি অপহরণকারী আমার সাথে যোগাযোগ করতে রাজি হয়, তাহলে আমি প্রস্তুত। আমি অপহরণকারী আর চার্লস লিন্ডবার্গের পরিবারের মধ্যে মধ্যস্থতা করতে রাজি আছি। জেমস চিঠিটা হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর উঠে গিয়ে স্যামুয়েলের ডেস্কে রাখল। স্যামুয়েল একবার পড়ে ভুরু কুঁচকাল। তা এই লোকটা কে? জন কন্ডন, ব্রঙ্কসের একজন অবসরপ্রাপ্ত স্কুল প্রিন্সিপাল। স্যামুয়েল একটু হেসে বলল, উনি অপহরণকারীর সঙ্গে কথা বলতে চান। মনে তো হচ্ছে তাই স্যার, সেরকমই তো লিখেছেন। স্যামুয়েল আবার চিঠিটার দিকে তাকালো, কি যেন একটা ভাবলো, তারপর বলল, ওকে ওকে ফাইন, ছাপাও। পরের দিন ডেইলি নিউজ খবরের কাগজে চিঠিটা বেরোলো, কিন্তু যা হবার তাই হলো। অজস্র খবরের ভিড়ে এই চিঠিটা চাপা পড়ে গেল। প্রথম দিন কারো কাছ থেকে কোনো উত্তর এলো না, পরের দিনও না। এভাবে যত দিন এগোতে লাগলো, কেসটা ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে তলিয়ে যেতে লাগলো। আর ব্রঙ্কসে নিজের ছোট্ট বাড়িতে বসে জন কন্ডন নিজের মতো করে দিন কাটাতে লাগলেন। প্রতিদিনের সেই একই রুটিন, নতুন কিচ্ছু নয়। কিন্তু চতুর্থ দিনের সকালে সেই একই রুটিন মাফিক কন্ডন হাতে একটা লাঠি
আর মুখে চুরুট নিয়ে হেঁটে এসে দাঁড়ালেন পোস্ট অফিসের সামনে। অফিসের সামনে এসে দাঁড়াতেই পোস্টমাস্টার দূর থেকে ডাকলেন তাকে। স্যার, মিস্টার কন্ডন। পোস্টমাস্টারের হাতে একটা খাম, সাদা, ময়লা, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। আজ আপনার নামে চিঠি এসেছে। কন্ডন অবাক হয়ে খামটা হাতে নিলেন। গত 7 দশকের জীবনে তার নামে প্রায় কোনো চিঠি আসেনি, কিন্তু আজকের দিনটা একদম আলাদা। কন্ডন ধীরে ধীরে খামটা খুললেন। ভেতরে একটা মাত্র কাগজ, ভাঙা ভাঙা হাতের লেখা। তিনি পড়তে শুরু করলেন। প্রথম লাইনটা পড়েই তার মুখের রং বদলে গেল। হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরে ধীরে ধীরে পাশের শেরিফ অফিসের পথে হাঁটা দিলেন তিনি। অফিসের দরজা খুলেই তিনি সোজা বললেন, নিউ জার্সি পুলিশকে খবর দিন এক্ষুনি। লিটল লিন্ডের অপহরণকারী উত্তর দিয়েছে। তখন অনেক রাত। নিউ জার্সি স্টেট পুলিশের অফিসের বেশিরভাগ আলোই নিভে গেছে। ফাইলে স্তূপের সামনে বসে আছেন নরম্যান। টানা কয়েকদিন ঘুম হয়নি ওর। চোখ দুটো লাল হয়ে আছে। টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে মুক্তিপণের চিঠির কপি, সাক্ষীদের বয়ান, বিভিন্ন শহর থেকে আসা তথ্য, কিন্তু কোনোটাই কাজে লাগছে না। প্রতিটা রাস্তা গিয়ে শেষ হচ্ছে অন্ধকারে। এমন সময় অফিসের ফোনটা বেজে উঠল। নরম্যান প্রথমে তাকালেনও না। গত কয়েকদিনে এত ফোন এসেছে যে তার আর কোনো ফোনকেই গুরুত্ব দিতে ইচ্ছে করছে না। কিন্তু ফোনটা থামল না, এক টানা বেজেই চলল। শেষমেশ পাশের ডেস্ক থেকে একজন অফিসার উঠে গিয়ে রিসিভার তুলল। কয়েক সেকেন্ড কথা বলার পর লোকটার মুখের ভাব বদলে গেল। সে ধীরে ধীরে নরম্যানের দিকে তাকালো। স্যার, হ্যাঁ, কি? ব্রঙ্কস থেকে একজন ভদ্রলোক ফোন করেছেন। সকাল থেকে নাকি ফোন করে কোনো উত্তর পাননি। তিনি বলেছেন কিডন্যাপার তার চিঠির উত্তর দিয়েছে। ঘরের মধ্যে হঠাৎ যেন সব শব্দ থমকে গেল। নরম্যান এবার ধীরে ধীরে মাথা তুললেন। অনেকক্ষণ কিচ্ছু বললেন না। তারপর শুধু বললেন, লোকটার নাম? জন কন্ডন। পরদিন দুপুরে কন্ডনকে নিয়ে আসা হলো। বৃদ্ধ মানুষটার হাতে ধরা একটা খাম, সস্তা কাগজ, ময়লা, ভাঁজ পড়া। নরম্যান খামটা খুললেন। ঘরে দাঁড়িয়ে থাকা কেউ একটা কথাও বলছে না। অবশেষে উনি কাগজটা টেবিলে রাখলেন। একই কালির টান, একই বানান ভুল, হুবহু প্রথম দুটো চিঠির মতো। নরম্যান নিশ্চিত হলেন এ চিঠি পাঠিয়েছে অপহরণকারী স্বয়ং। এই চিঠিতে শুধুই নির্দেশ। কন্ডনকে অপহরণকারী জানিয়েছে সংবাদপত্রের মাধ্যমে উত্তর দিতে, পুলিশকে দূরে রাখতে এবং অপেক্ষা করতে। সেই থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা। একদিকে জন কন্ডন, অন্যদিকে অদৃশ্য অপহরণকারী। মাঝখানে পুরো আমেরিকা। জনের প্রতিটা সকাল এখন একইভাবে শুরু হয়। উনি হাঁটতে হাঁটতে পোস্ট অফিসে যান। পোস্টমাস্টার মাথা নাড়ে, কোনো চিঠি নেই। তারপর দুপুর গড়িয়ে বিকেল আসে, বিকেল গড়িয়ে রাত, আর কন্ডন অপেক্ষা করেন। এদিকে নিউ জার্সিতে নরম্যান অপেক্ষা করছেন। হোপওয়েল হাউসে চার্লস আর অ্যান অপেক্ষা করছে। কিন্তু যার জন্য এই অপেক্ষা, সে কোথায়? কখনো মাঝরাতে একটা খাম আসে, কখনো দুদিন কোনো খবর থাকে না। আবার হঠাৎ এক সকালে ডাকবাক্সে পাওয়া যায় 2 লাইনের একটা বার্তা। প্রতিবারই সেই একই জিনিস, হুমকি, সতর্কবাণী, নির্দেশ, কিন্তু কোনো উত্তর নয়। কোথায় লিন্ড? সে কি বেঁচে আছে?
এই প্রশ্নের জবাব অপহরণকারী কখনো দেয় না, বরং যত সময় যায় ততই মনে হতে থাকে লোকটা যেন খেলছে। এক সন্ধ্যায় কন্দনের বাড়িতে আবার একটা খাম এলো। ভিতরে মাত্র কয়েকটা লাইন। কন্দন পড়লেন, তারপর ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। ওনার মুখের চুরুটের ধোঁয়ায় চারিদিক অস্পষ্ট হয়ে গেল। এই প্রথমবার অপহরণকারী শুধু চিঠি লেখেনি, সে দেখা করতে চেয়েছে। আগামী বৃহস্পতিবার রাত 11টা, ব্রঙ্কস কবরস্থান। একা আসবেন, টাকাটা নিয়ে। পুলিশকে খবর দিলে আমাকে হয়তো ধরে ফেলতে পারবেন, কিন্তু বাচ্চাটাকে এ জীবনে কখনো জীবিত ফেরত পাবেন না। বুধবার সন্ধে হোপওয়েল হাউসের বসার ঘর, যে ঘরে কয়েক সপ্তাহ আগেও ছোট্ট লিন্ড খেলনা ছড়িয়ে রেখে দৌড়ঝাঁপ করত, আজ সেই ঘরে অদ্ভুত একটা চাপা নীরবতা। কাউচের উপর রাখা সেই চিঠিটা, ব্রঙ্কস কবরস্থানে দেখা করার নির্দেশ। নরম্যান চিঠিটার দিকে তাকিয়ে বসে আছেন, পাশে মেজর শোয়েফেল, একটু দূরে জন কন্দন, আর জানলার সামনে দাঁড়িয়ে চার্লস লিন্ডবার্গ আর তার স্ত্রী অ্যান। প্রথমে মুখ খুলল অ্যান। আমরা লোকটাকে ধরতে পারি না? কেউ উত্তর দিল না। চার্লস এবার ঘুরে দাঁড়ালো। সে নিজে থেকে দেখা করতে চাইছে, এটাই তো সুযোগ। নরম্যান ধীরে ধীরে মাথা তুললেন। যদিও একা না হয়, যদি বাচ্চাটা অন্য কারো কাছে থাকে। আর আমরা কিছু না করলে, আর যদি কিছু ভুল করি। ঘরটা আবার চুপ হয়ে গেল। কন্দন আস্তে করে বললেন, আপনারা বিশ্বাস করেন তো ছেলেটা এখনো বেঁচে আছে? প্রশ্নটা শুনে ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। এর উত্তর কি হবে কারো জানা নেই। অবশেষে নরম্যান বললেন, দেখুন, আমরা যদি লোকটাকে ধরতে যাই আর সে সত্যি কথা বলে থাকে, তাহলে আপনার ছেলে আর কোনো দিন বাড়ি ফিরবে না। ঘরের মধ্যে আবার নীরবতা নেমে এলো। অনেকক্ষণ পর নরম্যান খুব শান্ত গলায় বললেন, আমরা এখন অপহরণকারীকে চাই না মিস্টার চার্লস, আমরা আপনার ছেলেকে চাই। সেদিন রাতেই সিদ্ধান্ত নেওয়া হলো। পরের দিন রাত 11টায় জন কন্দন টাকা হাতে একাই যাবেন ব্রঙ্কস কবরস্থানে। ব্রঙ্কসের এই সকালটা নেহাতি সাধারণ। অন্য দিনগুলোর সাথে কোনো তফাৎ নেই, তবে আকাশে আজ মেঘের পুরো আস্তরণ। জঙ্গলের দিক থেকে 4 কিলোমিটার মতো গেলেই ব্রঙ্কস কবরস্থান। জন কন্দন মুখে চুরুট, হাতে কফি নিয়ে তার জীবনের সব থেকে উত্তেজনাপূর্ণ রাতের অপেক্ষা করতে লাগলেন। হোপওয়েল হাউসে চার্লস, অ্যান আর বেটি আজ একসঙ্গে লাঞ্চ করেছে। এই প্রথমবার তারা একটা আশার আলো দেখতে পেয়েছে। বেটি উপরের তলায় গিয়ে লিন্ডের ঘরটা গুছিয়ে রেখেছে। আজ শুধু অপেক্ষা। অন্যদিকে নিউ জার্সি স্টেট পুলিশ স্টেশনে নরম্যান আর মেজর শোয়েফেলের মন সম্পূর্ণ অন্যদিকে। প্রায় 30 বছর পুলিশ ডিপার্টমেন্টে আছেন নরম্যান, কিন্তু জীবনে প্রথম এত জটিল কোনো কেসের সম্মুখীন হতে হয়েছে তাকে। নরম্যান জানেন এই রাতই হলো শেষ রাত। এবার সবটা মিটে যাওয়ার সময় এসেছে। রাত 9:56 কন্দন ডিনার করে নিয়েছেন। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। কন্দনের টেলিফোন হঠাৎ বেজে উঠল। ওপার থেকে নরম্যানের গলা। আপনি রেডি? একদম। 10টায় বের হব। আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি। জঙ্গলের একটা দিকে আমি আর মেজর লুকিয়ে থাকবো। বাট যদিও বুঝে যায়?
আমরা সেটা হতে দেব না। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি কালো ব্যাগটা আপনার সাথে এখনই নিয়ে নিন। নিয়ে নিয়েছি। পাশে রাখা একটা কালো ডাফল ব্যাগ, তার ভেতরে রয়েছে $50,000 ক্যাশ। কন্ডন ফোনটা রেখে গাড়ির চাবিটা নিয়ে বাইরে এলেন। সামনে রাখা তার গাড়ি, গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রাখলেন কন্ডন। সেই হাত স্টিয়ারিং ছুল প্রায় বছর দিনেক বাদে, কিন্তু আজ ওনার হাত কাঁপছে না, বরং চোখে মুখে দৃঢ়তার ছাপ। কন্ডনের ভেতরে সেই 30 বছরের শিক্ষকতা করার সত্তাটা আজ তাকে একটাই কথা বলছে, তিনি নিজে বাড়ি না ফিরলেও 20 মাসের ছোট্ট লিন্ডকে আজ মায়ের কোলে ফেরাতেই হবে। কন্ডন ওর গাড়ি স্টার্ট করলেন। গাড়ির হলুদ আলো কুয়াশা ভেদ করে দিল নিমেষেই। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে চলল জঙ্গল থেকে প্রায় 4 কিলোমিটার দূরের ব্রঙ্কস কবরস্থানের দিকে। ব্রঙ্কস কবরস্থান শুনশান এক জায়গা। দিনের বেলাতেই এখানে লোকজন খুব একটা আসে না। স্থানীয় লোক বলে জায়গাটা নাকি ভালো না, এখানে এলে অভিশাপ লাগে। কবরস্থানের সামনের গেটটা সামান্য ভাঙা। সেখানে এসে কন্ডন ওর গাড়িটা রাখলেন। গাড়ির ইঞ্জিনের আওয়াজ থেমে যেতেই চারিদিক নীরব হয়ে গেল। গাড়ি থেকে কন্ডন নামলেন, তারপর ভাঙা দরজা পেরিয়ে কবরস্থানের ভিতরে ঢুকলেন। তার হাতে টর্চ, কাঁধে কালো লেদার ব্যাগ। ঘড়িতে সময় বলছে রাত 11টা, কিন্তু অপহরণকারীর কোনো দেখা নেই। এক একটা সেকেন্ড যেন এক একটা যুগ মনে হচ্ছে কন্ডনের। উনি সমানে ঘড়ি দেখছেন আর ভাবছেন, এটা কোনো চাল নয় তো? ও কি আদৌ সত্যি কথা বলছে? ঘড়িতে বাজে 11:10। কেউ কোথাও নেই। কন্ডনের চিন্তা বাড়তে লাগলো। এমন সময় কন্ডনের পেছন থেকে একটা শীষ দেওয়ার শব্দ পেলেন তিনি। তারপর আর কোনো শব্দ নেই। কন্ডনের পুরো শরীর যেন হিম হয়ে গেছে। উনি নড়তে পারছেন না। আর এমন সময় অপহরণকারীর গলার আওয়াজ ওর কানে এলো। টাকাটা এনেছেন? কন্ডন নিজেকে সামলে ধীর গলায় জবাব দিলেন, এই যে এই কালো ব্যাগটায় আছে। নড়বেন না একদম। আপনার দিকে বন্দুক তাক করা আছে, কোনো চালাকি নয়। আস্তে করে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখুন। কন্ডন কিছু না বলে আস্তে করে ব্যাগটা মাটিতে নামিয়ে রাখলেন। এবার যেদিকে তাকিয়ে আছেন সেদিকে তাকিয়ে গুনে গুনে 20 পা হেঁটে যান। জন এবার এক পা করে হেঁটে এগিয়ে গিয়ে থামলেন একটা কবরের সামনে। পিছনে অপহরণকারীর পায়ের আওয়াজ শোনা গেল। অপহরণকারী ব্যাগটা তুলে নিয়েছে। চেন খুলে একটা একটা করে নোট গুনছে সে। কন্ডন বললেন, বাচ্চাটা কোথায়? অন্ধকারের ভেতর থেকে গলাটা আবার ভেসে এলো। আপনি শিক্ষক ছিলেন, তাই না? কন্ডন অবাক হয়ে গেলেন। কি? আমি প্রশ্ন করলে উত্তর দেবেন, আপনি কোনো প্রশ্ন করবেন না। লোকটার গলাটা খুব শান্ত, না চিৎকার না রাগ, কিন্তু সেই শান্ত স্বরও কন্ডনের বুকের ভিতরটা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। টাকাটা পুরো আছে? আছে। ঠিক তখনই আকাশে একটা বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো কবরস্থানটা সাদা আলোয় ভেসে গেল। আর সেই পলকের আলোয় কন্ডন লোকটাকে দেখলেন। লম্বা চেহারা, মাথায় গাঢ় রঙের টুপি, কোটের কলার তুলে রাখা, মুখের অর্ধেক ছায়ায় ঢাকা। শুধু দুটো চোখ যেন কুয়াশার ভেতর থেকে ওর দিকে তাকিয়ে আছে। পরের মুহূর্তেই অন্ধকার আবার সব কিছু গিলে ফেলল। লোকটাকে আর
দেখতে পাওয়া গেল না। সে যেন কখনো সেখানে ছিলই না। জন চেঁচিয়ে উঠলেন, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা বেঁচে আছে। ওই কবরের পেছনে গিয়ে দেখুন, আর একটা খাম পাবেন। সেটা খুলে যেই লোকেশন পাবেন সেখানে চলে যান। লিন্ডকে পেয়ে যাবেন। যান, দেরি করবেন না, নইলে এই ঠান্ডায় ওই 20 মাসের বাচ্চা বেশিক্ষণ বাঁচবে না। এটাই ছিল অপহরণকারীর শেষ কথা। কন্ডন 2 মিনিট দাঁড়িয়ে থেকে কবরের পিছনে চলে গেলেন। গিয়ে টর্চের আলোয় দেখলেন ঠিক একই রকমের একটা খাম, সাদা, ময়লাটে, কোনো নাম নেই। খামটা তুলে নিলেন তিনি। খুলে দেখলেন একটা কাঁচা হাতের আঁকা নৌকার ছবি। তার পাশে লেখা, ওয়েস্ট পয়েন্ট লেক, 3 মাইলস সাউথ অফ ব্রঙ্কস। ব্রঙ্কসের মেইন রোড ধরে ভীষণ স্পিডে 4-4টে গাড়ি বের হলো। সামনের গাড়িতে নরম্যান আর মেজর শোয়েফেল, তার পরের গাড়িতে চার্লস আর অ্যান, পিছনে কন্ডন, আর সব শেষে ছুটছে জেমসের গাড়ি। শব্দ করে 4টে গাড়ি পরপর এসে থামল ওয়েস্ট পয়েন্ট লেকের ধারে। বড় একটা লেক, খুব একটা ব্যবহার করা হয় না। চারিদিকে ঘন জঙ্গল। লেকের জল নোংরা এবং কালো। বৃষ্টি থেমে গিয়েছে প্রায় ঘণ্টাখানেক। ঘড়িতে বাজে রাত 2:30। কাদা মাটিতে একজন একজন করে নেমে ওই ছবিতে আঁকা বোটটা খুঁজতে শুরু করলো। সবার হাতে হাই পাওয়ারের টর্চ। টর্চের আলো ছড়িয়ে পড়তে লাগলো লেক এবং তার লাগোয়া জঙ্গলে। চার্লস আর অ্যান চিৎকার করে লিন্ড, লিন্ড বলে ডাকছে। সবাই তন্ন তন্ন করে খুঁজে চলেছে। লিন্ড! 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 এদিকে সময় চলে যাচ্ছে। রাত প্রায় 3টে বাজে। এমন সময় মেজর শোয়েফেল একটা বোর্ড দেখতে পেল। চিৎকার করে সবাইকে ডাকলো মেজর। ওইদিকে পেয়েছি, এদিকে আসুন সবাই। রাতের অন্ধকারে সবাই দেখল লেকের অন্য ধারে একটা কাঠের বোট হাওয়ায় দুলছে, কিন্তু এখান থেকে ওই পারে যাওয়ার কোনো রাস্তা নেই। উপায় না দেখে নরম্যান চার্লসকে বললেন, আপনি সাঁতার জানেন? সাঁতার? হ্যাঁ, জানি। চলুন। চলুন চলুন। 1 মিনিটও না ভেবে ওরা দুজনে মাঝরাতের হিমশীতল জলে ঝাঁপ দিল। বরফ ঠান্ডা জল শ্বাস আটকে আসছে, তবুও ওরা সাঁতরে চলেছে। ধীরে ধীরে বোটটা ওদের নাগালের মধ্যে এসে পড়ল। আর কয়েক মিনিট। এদিকে পাড়ে দাঁড়িয়ে রইল অ্যান, শোয়েফেল, কন্ডন আর জেমস। অ্যান হাত দুটো জোর করে আছে, কন্ডন চুপ। জেমস নোটবুক নামিয়ে রেখেছে। এই মুহূর্তে কেউ সাংবাদিক নয়, কেউ গোয়েন্দা নয়, কেউ পুলিশ নয়। নরম্যান আর চার্লস প্রায় 10 মিনিট সাঁতার কেটে ওই কাঠের বোটের সামনে এলো। ওদের সারা গা ভিজে গিয়েছে। ঠান্ডা হাওয়া শরীরের সমস্ত হাড় কাঁপিয়ে দিচ্ছে। অন্ধকারে দুজন নৌকার ভেতরে উঠল, কিন্তু না, সেখানে কেউ নেই। মুখ কালো হয়ে গেল নরম্যান আর চার্লসের। কেউ কিচ্ছু বলতে পারছে না। চার্লস ধপ করে বসে পড়ল বোটের উপর। নরম্যান সেটাকে অন্য পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। এপারে এসে অ্যানকে জড়িয়ে ধরে চার্লস শুধু একবার বলল, নেই, আমাদের লিন্ড নেই। সাংবাদিকের চাকরি বড় নিষ্ঠুর, সেটা জেমস জানে। এই ঘটনা চোখের সামনে দেখার পরেও ওকে অফিসে গিয়ে ঢুকতে হলো ডেকুন্ডার ঘরে। ইয়েস জেমস, কি আপডেট? ভারী কণ্ঠে জেমস উত্তর দিল, কালকে কোন হেডলাইনটা যাবে একটু বলবেন স্যার? লিন্ডবার্গের সন্তান এখনো নিখোঁজ, নাকি মুক্তিপণে টাকা দেওয়া হয়েছে তবু মিলল না লিটল লিন্ড? কোনটা? ওকে ফাইন, ডু দ্য সেকেন্ড ওয়ান।
পরদিন সকালে আমেরিকার প্রায় সব বড় খবরের কাগজের প্রথম পাতায় এই হেডলাইনের কোনো না কোনো রূপ ছাপা হয়েছিল। নিউ ইয়র্ক, শিকাগো, বস্টন, ফিলাডেলফিয়া, যেদিকেই চোখ যায় একটাই খবর, একটাই নাম, লিটল লিন্ড। কফি শপে বসে লোকজন খবরের কাগজ পড়ছে, ট্রামের ভেতরে যাত্রীরা নিজেদের মধ্যে আলোচনা করছে, রেডিও স্টেশনে বারবার একই খবর প্রচার হচ্ছে। মনে হচ্ছিল যেন গোটা দেশ এই একটাই উত্তর খুঁজছে। ডেইলি নিউজ অফিসে সেদিন সকাল থেকেই হুলস্থুল কাণ্ড। জেমস ডেস্কে বসে কিছুতেই কাজে মন দিতে পারছিল না। একটার পর একটা খবর আসছে, নতুন গুজব, নতুন সাক্ষী, নতুন দাবি। কেউ বলছে অপহরণকারীকে দেখেছে, কেউ বলছে বাচ্চাটাকে জীবিত দেখেছে, কেউ আবার দাবি করছে পুরো ঘটনাটাই সাজানো। জেমস কাগজে নোট নিতে নিতে আপন মনেই বলল, আর এই ঘটনাটা শুধু একটা অপরাধের তদন্ত বলে মনে হচ্ছে না, এখন এটা একটা জাতীয় উন্মাদনায় পরিণত হয়েছে। অন্যদিকে নিউ জার্সি স্টেট পুলিশের সদর দফতরে টেবিলের ওপর জমতে শুরু করেছে নতুন নতুন ফাইল। প্রায় দিন 7 নরম্যান অফিসে আসেননি। এই ঘটনার ব্যর্থতার পর ওর মনে হয়েছে অনেক হলো, পুলিশের কাজ তিনি আর করবেন না, এবার অবসরের পালা। মেজর শোয়েফেল এখন একাই আসে অফিসে, সেরকম কোনো কাজ নেই। লিটল লিন্ডের কেসটা প্রায় ধামাচাপা পড়ে গিয়েছে কয়েকদিনে। ওপর মহল থেকে সমালোচনা এসেছে, সংবাদপত্র পুলিশের অযোগ্যতা নিয়ে লিখেছে। হতাশ মনে শোয়েফেল দুপুরে বসে রেডিও শুনছে, এমন সময় একটা ফোন এলো। ফোন মানেই এখন বাজে গুজব ছাড়া কিছুই না। তবুও কি মনে করে ফোনটা তুলে নিল শোয়েফেল। ওপার থেকে একটা ভারী গলা ভেসে এলো, সে ভয়ঙ্কর হাঁপাচ্ছে। নিউ জার্সি পুলিশ স্টেশন, আপনাদের এক্ষুনি এখানে আসতে হবে, আর্জেন্ট। লোকেশন বলছি, প্লিজ নোট করুন। মাইসেলফ অরভিল উইলসন। অরভিল উইলসন, ট্রাক চালক, যার কথা আপনাদের আগেই বলেছি। আজ রাতের মধ্যেই যার পৌঁছানোর কথা ছিল বস্টনে, কিন্তু নিয়তির পরিহাস তাকে এমন জায়গায় টেনে এনে দাঁড় করালো যেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে অরভিল শান্ত হয়ে গেছে। ও যা দেখতে পেয়েছে তা দেখলে লোকের চিরজীবনের মতো ঘুম উড়ে যায়। ওর চোখের সামনে শুকনো মাটিতে পড়ে আছে একটা 24 মাসের বাচ্চার মৃতদেহ, নিথর হয়ে যাওয়া একটা শরীর, পুরো দেহটা পচে নীল হয়ে গেছে। মাছি আর পোকামাকড় বাসা বেঁধেছে সেখানে। এই মুখ অরভিল আগে পোস্টারে, খবরের কাগজে দেখেছে বহুবার। ও শুধু অস্ফুট স্বরে বলল, লিটল লিন্ড। জঙ্গলের ধারে পৌঁছতে পৌঁছতে বিকেলের আলো নরম হয়ে এসেছে। নরম্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে শোয়েফেল। চারপাশে পুলিশের গাড়ি, হলুদ ফিতে টেনে জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। অরভিল একটু দূরে দাঁড়িয়ে, এখনো ওর মুখের রং ফ্যাকাশে। নরম্যান ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢুকলেন। মাটিতে পড়ে আছে ছোট্ট একটা দেহ, চারপাশে নিস্তব্ধতা, শুধু মাছির শব্দ কানে আসছে। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। নরম্যান আস্তে করে টুপিটা খুলে ফেললেন, তারপর নিচু হয়ে দেহটার পাশে বসলেন। বাচ্চাটার গায়ে এখনো সেই নাইট স্যুট। নরম্যান চোখ বন্ধ করলেন। ওর আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। সন্ধ্যের অনেক পরে হোপওয়েল হাউসের সামনে এসে থামল পুলিশের গাড়ি। ঘরের ভিতরে বসেছিল চার্লস। অ্যান দাঁড়িয়েছিল জানলার পাশে। দরজায় কড়া নাড়তেই চার্লস উঠে দাঁড়ালো। দরজা খুলে নরম্যানকে দেখে প্রথমেই প্রশ্ন করল, ইন্সপেক্টর, কোনো খোঁজ পেয়েছেন? কোথায় আমার ছোট্ট লিন্ড? নরম্যান কোনো উত্তর দিলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সেই মুহূর্তে অ্যান আর কিচ্ছু শুনতে চাইল না। মায়ের মন সবটা যেন
বুঝে গিয়েছিল। শব্দ করে কেঁদে উঠল অ্যান, তারপর দৌড়ে উপরে চলে গেল। এরপর ঘরটার মধ্যে এমন একটা নীরবতা নেমে এলো যা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। পরদিন পোস্টমর্টেম রিপোর্ট এলো। নরম্যান অনেকক্ষণ রিপোর্টটার দিকে তাকিয়ে রইলেন। শোয়েফেল পাশে দাঁড়িয়ে। নরম্যান খুব আস্তে বললেন, আমরা অনেক দেরি করে ফেলেছি শোফেল। হয়তো আমরা ঘটনাস্থলে পৌঁছানোরও আগে। তার মানে ব্রঙ্কস গ্রেভিয়ার্ড, $50,000, ওয়েস্ট পয়েন্ট লেক, সবটা মিথ্যে। রিপোর্ট বলছে লিটল লিন্ড অপহরণের খুব অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছিল। শোয়েফেলের মাথায় হাত পড়ল। একটা মৃত শিশুকে সামনে রেখে সপ্তাহের পর সপ্তাহ পুরো আমেরিকার সঙ্গে খেলা করলো লোকটা, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। সেদিন থেকেই কেসটার রূপ একদম বদলে গেল। এটা আর অপহরণের তদন্ত রইল না, এখন এটা হয়ে উঠল খুনের মামলা। তারপর সময় বয়ে চলল, কেটে গেল প্রায় 1 বছর। 1933 সাল। সংবাদপত্রের প্রথম পাতায় নতুন খবর জায়গা নিতে শুরু করেছে। আমেরিকার আর্থিক অবস্থা ভালো নয়, লোকের পকেটে পয়সা নেই, জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। এদিকে ইউরোপে আবার নাকি যুদ্ধের বাতাবরণ তৈরি হয়েছে। এত সব খবরের ভিড়ে মানুষের আলোচনার বিষয়ও বদলে গেল। জেমস এখন অন্য কেস কভার করে, তবু মাঝে মধ্যে ওর ডেস্কের ড্রয়ার খুললে লিটল লিন্ডের কেসের নোটগুলো চোখে পড়ে যায়। চার্লস আর অ্যান আর কোনো দিন হোপওয়েল হাউসে আগের মতো থাকতে পারেননি। বেটি কাজ ছেড়ে চলে গিয়েছে প্রায় মাস 6 হলো। ওর তো আর এখন দরকার নেই। এদিকে ভূতের মতো চার্লস আর অ্যান এখন দিন কাটায় দুজনে দুজনের সাথে কোনো কথা বলে না। তবে নরম্যান, তিনি হার মানেননি। ওর টেবিলের সবচেয়ে নিচের ড্রয়ারে একটা মোটা লাল ফাইল রাখা থাকত। প্রতিদিন অফিসে এসে একবার অন্তত সেটা খুলে দেখতেন তিনি। মুক্তিপণের প্রতিটা নোটের সিরিয়াল নাম্বার। এই জায়গায় একটা প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, নরম্যান সব জেনে বুঝে অপহরণকারীকে পুরো টাকাটা দিয়ে দিলেন কেন? আসলে এটাই ছিল পুলিশের সবচেয়ে বড় চাল, যাকে ক্রাইমের ভাষায় বলে ডিটেকটিভ ব্রেকথ্রু। মুক্তিপণের জন্য জোগাড় করা $50,000 প্রতিটা নোটের সিরিয়াল নাম্বার আগে থেকেই আলাদা করে লিখে রাখা হয়েছিল। তারপর সেই তালিকা গোপনে পাঠিয়ে দেওয়া হয়েছিল ব্যাংক, পোস্ট অফিস, বড় দোকান, হোটেল, গ্যাস স্টেশন, এমন হাজার হাজার জায়গায়। নির্দেশ ছিল একটাই, এই নাম্বারের কোনো নোট যদি কখনো কারো হাতে আসে, সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে হবে। কারণ পুলিশ জানত অপহরণকারী যতই চালাক হোক, সারা জীবন এই টাকা লুকিয়ে রাখতে পারবে না। 1934 সাল, 2 বছর কেটে গেছে। পুলিশ কিচ্ছু করে উঠতে পারেনি, কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন রাতের বেলা নিউ জার্সির প্রায় সব গ্যাস স্টেশন বন্ধ হয়ে যায়। অদ্ভুত একটা ইকোনমিক ক্রাইসিসে ডুবে আছে আমেরিকা। ওই বছরের সেপ্টেম্বর মাস। রাত তখন প্রায় 10টা বাজে। একটাই গ্যাস স্টেশনে আলো জ্বলছে, এটাও বন্ধ হবে এখনই। সব স্টাফ চলে গিয়েছে। গ্যাস স্টেশনের মালিক সব গুছিয়ে নিয়ে এখনই বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। এমন সময় একটা কালো গাড়ি গ্যাস স্টেশনে এসে থামল। গাড়ির কাঁচ আস্তে আস্তে নেমে এলো। একটা লোক সেখান থেকে মুখ বাড়িয়ে বলল, পুরো ভরে দিন। কত? $5। মালিকের হাতে কড়কড়ে 5টা নোট লোকটা ধরিয়ে দিল। মালিক বেশ খুশি, কারণ এই মন্দার বাজারে সাধারণত কেউ ফুল ট্যাঙ্ক তেল ভরায় না আজকাল। এই রাতে এটা একটা জ্যাকপট। গ্যাস স্টেশনের মালিক গ্যাস ফুল করে দিতেই
গাড়িটা বেরিয়ে যাওয়ার জন্য স্টার্ট দিল। এমন সময় মালিক লক্ষ্য করল এগুলো সাধারণ নোট নয়, গোল্ড প্লেটেড নোট। মালিকের মনে খটকা লাগলো। ও ভাবল, এই এই নোটগুলো তো এর কাছে থাকার কথা নয়, আর এই নোট ছাপার সালটাও বেশ পুরনো। ততক্ষণে কালো গাড়িটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কেন জানি না মালিকের একটু সন্দেহ হলো। এক মুহূর্ত দেরি না করে ও গাড়িটার দিকে তাকিয়ে দ্রুত গাড়ির নাম্বারটা নোট করে নিল। ঠিক সেই সময় কালো গাড়িটা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। মালিক এবার কাউন্টারের ড্রয়ার খুলল। সেখানে এখনো যত্ন করে রাখা আছে নিউ জার্সি স্টেট পুলিশের পাঠানো একটা পুরনো বিজ্ঞপ্তি, লিন্ডবার্গ মুক্তিপণের টাকার সিরিয়াল নাম্বার। ও একটা একটা করে নোট নাম্বার মিলিয়ে দেখতে শুরু করলো। প্রথম নোট মেলেনি, দ্বিতীয়টা মেলেনি, তৃতীয় নোটটা হাতে নিয়ে তার বুকের ভেতর ধক করে উঠল। নাম্বারটা হুবহু মিলে যাচ্ছে। কয়েক সেকেন্ড ও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর প্রায় দৌড়ে গিয়ে টেলিফোনের রিসিভারটা তুলে নিল। There you go. Need to make a call. Hello? Hello, police station? 2 বছর। এই 2 বছরে লিটল লিন কেসের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের জীবন যেন একেবারে বদলে গিয়েছিল। শুধু এই কেসের সঙ্গে জড়িয়ে থাকা কয়েকজনই নয়, গোটা আমেরিকায় যেন 2 বছর ধরে একটাই মুহূর্তের জন্য অপেক্ষা করে আছে। সেই অপেক্ষার শেষ আর বেশি দূরে নয়। গ্যাস স্টেশনে সেই $5 নোটটাই শেষ পর্যন্ত বদলে দিল সবকিছু। গাড়ির নাম্বার ধরে শুরু হলো তদন্ত। কয়েকদিনের মধ্যেই পুলিশের সন্দেহ গিয়ে থামল ব্রুনো রিচার্ড হাউপ্টম্যানের ওপর। ওর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হলো মুক্তিপণের টাকার একটা বড় অংশ। এরপর একে একে সামনে এলো আরো নানা প্রমাণ। মুক্তিপণের চিঠির হাতের লেখা, কাঠের মইয়ের সঙ্গে মিল, সাক্ষীদের বয়ান। সবকিছু মিলিয়ে পুলিশ অবশেষে হাউপ্টম্যানকে গ্রেফতার করল। 1935 সাল। আমেরিকার ইতিহাসে অন্যতম বহুল চর্চিত বিচার শুরু হতে চলেছে। আদালতের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, সংবাদপত্র, রেডিও, ক্যামেরা, সবাই যেন এই একটা মুহূর্তের অপেক্ষায়। আদালতের ভেতরে প্রথম সারিতে বসে আছেন চার্লস আর অ্যান। এক কোণে নোটবুক খুলে বসেছে জেমস, পিছনের সারিতে জন কন্ডন। আর আদালতের একেবারে সামনে বহু বছরের অভিজ্ঞতার ভার কাঁধে নিয়ে নিঃশব্দে দাঁড়িয়ে নরম্যান শোয়ার্জকফ, আর তার পাশে তার উত্তরসূরি মেজে শোয়েফেল। কাঠগড়ায় আনা হলো ব্রুনোকে। অদ্ভুত ঠান্ডা আর শান্ত একটা চাহনি দেখলে হাড় হিম হয়ে যায়। এরপর শুরু হলো সেই বিচার, যার রায়ের অপেক্ষায় ছিল শুধু আমেরিকা নয়, গোটা পৃথিবী। আদালতে পাবলিক প্রসিকিউটর তার প্রশ্ন শুরু করলেন। মিস্টার হাউটম্যান, হ্যাঁ, আপনি পেশায় একজন কাঠমিস্ত্রি, ঠিক? আর আপনি নিউ জার্সিতে থাকেন? তাতে কি প্রমাণ হয়? অত আপনাকে ভাবতে হবে না, আপনি একটু ধৈর্য ধরুন, প্রমাণ তো করব আমরা। আচ্ছা, এবার বলুন তো, আপনার বাড়ি থেকে উদ্ধার হওয়া হাজার হাজার ডলার ক্যাশ কোথা থেকে এলো? ব্রুনো এক মুহূর্ত চুপ করে রইল। আমার এক বন্ধুর টাকা, সে আমার কাছে রেখে গিয়েছিল। সে কোথায়? এখন আর তাকে ডেকে আনতে পারবো না, কারণ সে মারা গেছে। কোনো লিখিত প্রমাণ আছে? না। অর্থাৎ আমরা বিশ্বাস করব যে মৃত একজন মানুষ আপনার কাছে হাজার হাজার ডলার রেখে গিয়েছিলেন, যার কোনো সাক্ষী নেই, কোনো কাগজও নেই। স্ট্রেঞ্জ। ব্রুনো কোনো উত্তর দিল না। প্রসিকিউটর এবার টেবিল থেকে একটা কাঠের টুকরো তুলে ধরলেন। আচ্ছা, বলুন তো, এটা চিনতে পারছেন? না, পারছি না।
বিশেষজ্ঞদের মতে লিন্ডবার্গ বাড়িতে যে মই ব্যবহার করা হয়েছিল কিডন্যাপিংয়ের জন্য, তার একটা অংশ আপনার বাড়ির অ্যাটিক থেকে খুলে নেওয়ার তক্তার সঙ্গে হুবহু মিলে গেছে। দিনে একজন কাঠের মিস্ত্রি 3 থেকে 4টে মই বানায়, মাসে প্রায় 120টা। বছরে হিসেব করে দেখুন, এটা নেহাতি কোইন্সিডেন্স। ঠিক ভুলের হিসেব আইনের উপর ছেড়ে দিন, আর বছরে মই বানানোর সংখ্যাটা হয় 1440। কিন্তু আপনি সে হিসেব করতে পারবেন না, কারণ আপনি তো বোধহয় বেশি দূর। ক্লাস 7 অবধি পড়েছি। সেই জন্যেই ওই চিঠিগুলোতে অত বানান ভুল, কাঁচা হাতের লেখা। কোন চিঠি? অপহরণকারীর চিঠির সাথে আপনার হাতের লেখা হুবহু মিলে গেছে, কাজেই এই উত্তর আমার না দিলেও হবে। চিঠির হাতের লেখা মিলেছে মানেই আমি খুনি, এটা তো প্রমাণ হয় না। কিন্তু বাচ্চাকে অপহরণ করার কথা জানিয়ে $50,000 চেয়ে চিঠি লিখলে তাতে আইনের একটু সমস্যা আছে বই কি। আপনারা আমাকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি শুধু আপনার সামনে প্রমাণ তুলে ধরছি, বিচারের দায়িত্ব জুরির। দীর্ঘ বিচার পর্বের শেষে জুরি তাদের রায় ঘোষণা করল। ব্রুনো রিচার্ড হাউপ্টম্যান দোষী। আদালত তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল। 1936 সালের 3রা এপ্রিল তার মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে শেষ মুহূর্ত পর্যন্ত ব্রুনো নিজের নির্দোষ হওয়ার দাবিতেই অটল ছিল। আজও এই মামলাকে ঘিরে নানা প্রশ্ন, নানা বিতর্ক রয়ে গেছে। ইতিহাসবিদদের একাংশের বিশ্বাস এই অপরাধে হয়তো একজনের বেশি মানুষ জড়িত ছিল। আবার অনেকে মনে করেন আদালতের রায় ছিল সঠিক, সত্যিটা হয়তো চিরকাল অন্ধকারের আড়ালেই থেকে যাবে। তবে একটা বিষয় নিয়ে কোনো দ্বিমত নেই, লিটল লিন্ডের মৃত্যু শুধু একটা পরিবারের জীবনই ভেঙে দেয়নি, বদলে দিয়েছিল গোটা আমেরিকার তদন্ত ব্যবস্থাকে। অপহরণ মামলায় কেন্দ্রীয় সংস্থার ক্ষমতা বাড়ানো হয়, মুক্তিপণের টাকা ট্র্যাক করার নিয়ম আরও শক্তিশালী করা হয়, আর শিশু অপহরণকে ঘিরে নতুন আইনও তৈরি হয়। কিন্তু আইন বদলালেও কিছু ক্ষতি কোনো দিন পূরণ হয় না। চার্লস আর অ্যান আর কোনো দিন তাদের সন্তানকে কোলে নিতে পারেননি। জন কন্ডন জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করে গিয়েছিলেন যদি আর একটু আগে তৎপর হওয়া যেত তাহলে হয়তো শিশুটির প্রাণ বাঁচানো যেত। নরম্যান অবসর নিয়েছিলেন ঠিকই, কিন্তু লিটল লিন্ড কেসের ফাইলটা তার টেবিলের ড্রয়ারেই শেষ দিন পর্যন্ত পড়েছিল। আর জেমস, যে তরুণ রিপোর্টার একদিন ভোর রাতের একটা ফোন কল পেয়ে এই গল্পের পিছনে ছুটেছিল, সে বুঝেছিল ইতিহাসের সবচেয়ে বড় খবরগুলো শুধু কাগজের প্রথম পাতায় ছাপা হয় না, সেগুলো অনেক মানুষের জীবনে স্থায়ী দাগ কেটে যায়। হোপওয়েল হাউস আজও দাঁড়িয়ে আছে, কিন্তু 1932 সালের সেই ঝড়ের রাতের পর আর কোনো দিন সেখানে কোনো শিশুর হাসির শব্দ শোনা যায়নি। আজকের গল্প এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য একটি পর্বে, ফিরব অন্য কোনো এক সত্যি অপরাধের কাহিনী নিয়ে। মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন, ক্রাইম কথা কথা কথা।